নমস্কার, বিএসজি হোমিও গ্রুপ থেকে ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭২তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমি ক্যালকেয়ার্ডের পার্টিকুলার্স বলি। আবার সে একটাই কথা রিপিট করতে হবে, ক্যালকেয়ার্ড একটা পলিকেস্ট রেমেডি এবং শরীরের যে কোনো অংশের যে কোনো রোগে ক্যালকেয়ার্ড সিলেকশন হতে পারে। যদি আমি ৭১তম এপিসোডে যে জেনারেলিটিসগুলি বলেছি, যে প্রেসক্রাইবিং সিমটমসগুলো ক্যালকেয়ার্ডের বলেছি, তার থেকে তিনটে বা চারটি স্ট্রং প্রেসক্রাইবিং সিমটমসকে আপনি গ্যাদার করে দিন, তাহলে যে কোনো রোগেই ক্যালকেয়ার্ড ইজ এ ইউনিক মেডিসিনস। তবুও আমার প্র্যাকটিস ফিল্ডে যে জায়গাগুলি ভীষণ ব্যবহৃত হয় সেই জায়গাগুলি একটু তুলে ধরি। তার ১ নাম্বার হচ্ছে ইনভেটারেট কাফ, অ্যালার্জিক কাফ। এই জায়গাটা দীর্ঘদিন ধরে রুগী অ্যালার্জিক কাফে ভুগছে, মন্টেলুকাস খেয়ে যাচ্ছে দিনের পর দিন। আমার কাছে একটি পেশেন্ট আছে যে ১০ বছর ধরে মন্টেলুকাস খাচ্ছিল। ডাক্তাররা তাকে বলেছে আরও ১০ বছর খেতে হবে। সম্ভব? আমি বললাম আমাদের ওষুধ ক্যালকেয়ার্ড একাই আপনাকে ভালো করে দেবে। এই যে ক্যালকেয়ার্ডের ইনভেটারেট কাফ, এই যে শব্দটা আমি বলছি, অদমনীয় কাশি, কোনো ওষুধেই সেই কাশিকে রেসপন্স করা যাচ্ছে না, না হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। যে কোনো বয়সের এই ইনভেটারেট কাফে ক্যালকেয়ার্ড ইজ এ ইউনিক মেডিসিনস। অনেক সময় আমরা স্পেসিফিক্যালি শুধুমাত্র 3টে জেনারেলিটিস নিয়ে ক্যালকেয়ার্ড দিয়ে দিই। সাধারণত এই কাশি খোলা জায়গায় আরাম, বদ্ধ ঘরে বৃদ্ধি, গরম খেলে আরাম, সাধারণত খালি পেটে বেশি, খেলে আরাম। অনেক সময় এগুলো না পেলেও ক্যালকেয়ার্ড দিই জেনারেলিটিসগুলোর উপর বেস করে। আর সেরকম কোনো মলিটিস নেই, কিন্তু এক্সট্রিম হট পেশেন্ট, সোয়েট প্রফিউজ আপার পার্ট অফ বডি, খিদে পেলে খিদে চাপতে পায় না, খাবারটা গরম পছন্দ করে, ডিম মিষ্টি পছন্দ করে, স্লো ইন অ্যাক্টিভিটিস, ওপেন এয়ার অ্যামুলেশন, ক্যালকেয়ার্ড is a unique drug for all sorts of inveterate cough, যে কাশিগুলিকে কোনো রকমভাবে কোনো ওষুধ দিয়েই কমানো যাচ্ছে না। ধৈর্য ধরে ধারাবাহিকভাবে ক্যালকেয়ার্ড 200 দুটো ডোজ, দরকার পড়লে 2 মাস পর পর রিপিট করুন, 2টো করে ডোজ, ওয়েট করুন। একা ক্যালকেয়ার্ড সেই কাশিকে ভালো করে দেয়। আমার কাছে এরকম বিস্তর পেশেন্টের উদাহরণ আছে যেখানে ক্যালকেয়ার্ড একা এই কাশিকে সম্পূর্ণ রকমভাবে ভালো করেছে, আর জীবনে তার এই কাশি ফিরে আসেনি। অবাক লাগছে না আপনাদের যে আমি ক্যালকেয়ার্ডকে ইনভেটারেট কাপে এত কেন জোর দিচ্ছি? সত্যি ক্যালকেয়ার্ড এত জোর পাওয়ারই যোগ্য মেডিসিনস, যাকে নেগলেক্ট করা হয়েছে, নেগলেক্ট করা হয়, কিন্তু আমাদের ঘরানায় এই ক্যালকেয়ার্ডকে আমি যেভাবে চেনাবো, আমি বেশ জোর গলায় বলছি, এভাবে ক্যালকেয়ার্ডকে কেউ প্রেসক্রিপশন করে না বা করার সাহসই করে না। বাট এইভাবেই ক্যালকেয়ার্ড প্রেসক্রিপশন হয় আমার কাছে, এবং আমার সাকসেসের একটা বিরাট জায়গা অধিকার করে রাখে ক্যালকেয়ার্ড। সাসেপ্টিবল টু কোল্ড, শ্বাসকষ্ট, বাচ্চাদের অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস,
ঠান্ডা লাগার অসম্ভব ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা লাগলেই গলা ব্যথা হয়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, কফ ওঠে, হলুদ রঙের কফ, খোলা জায়গায় আরাম, গরমে আরাম, খিদে পেলে একদম চাপতে পারে না, খালি পেটে কষ্ট হয়, প্রচুর ঘাম হয়, আপার পার্ট অফ দি বডিতে প্রচুর ঘাম হয়, এক্সট্রিম হট পেশেন্ট, পায়খানা কনস্টিপেশন রেগুলার হয় না। ক্যালক্রিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ। আরেকটা জায়গা বলি যেটাকে কেউ কখনো ভাবে না, হেপাটাইটিস বি। দেখবেন আমি লিখেছি হেপাটাইটিস বি আপনি অ্যাকুট মেডিসিনস দিয়েছেন, চেলুডিনিয়াম বা ডলিকোজ, যে ওষুধ এসছে আপনার কাছে, আমি এই চ্যানেলেই ডলিকোচের হেপাটাইটিস বি দিয়ে ডলিকোচকে ভালো করার, ডলিকোজ দিয়ে হেপাটাইটিস বিকে ভালো করার কথা আপনাদের বলেছি। এবং হেপাটাইটিস বি বিলিরুবিন লেভেল নেমে গেল, তখনই কিন্তু ভালো হয়ে গেল না। আমরা জানি সারফেস অ্যান্টিজেনটা যদি লং টার্ম থেকে যায় তাহলে সেই পেশেন্টটি কিন্তু কেরিয়ার হয়ে যায় সারা জীবনেও, আর তার সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ হয় না, কোর অ্যান্টিজেনটা নেগেটিভ হয়, কিন্তু হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা আর নেগেটিভ হতে চায় না। যতবার আপনি সারফেস অ্যান্টিজেন টেস্ট করবেন দেখবেন পজিটিভ। এই জায়গাটায় আমি কাজ করেছি। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ করার জন্য ক্যালক্রিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ। আমার ছাত্ররা একটা বড় জার্নালে হেপাটাইটিস বির ওপর হোমিওপ্যাথি ওষুধের কাজ নিয়ে, আমার ওষুধগুলো কাজ নিয়ে, কিছু কেস নিয়ে তারা কাজ করছে এবং পাবলিশ করার জন্য সমস্ত প্রসিডিওর করছে, এগিয়ে গিয়েছে। সেখানে আমি দেখিয়েছি যে ক্যালক্রিয়া আয়োড দিয়ে আমি সারফেস অ্যান্টিজেনকে নেগেটিভ করে দিয়েছি। দীর্ঘদিন ধরে সারফেস অ্যান্টিজেন পজিটিভ ছিল, দীর্ঘদিন ধরে সিমটমস মিলিয়ে 2 মাস 3 মাস 4 মাস ছাড়া দুটো করে ডোজ ক্যালক্রিয়া 200 পড়তে আস্তে আস্তে তার সাইটোলজি পাল্টায় এবং সেল কাউন্ট পাল্টাতে থাকে এবং আলটিমেটলি দেখা যায় যে সে তার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন অ্যাবসেন্ট হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। এই লেভেলের ড্রাগ ক্যালক্রিয়া আয়োড একটা মারাত্মক ড্রাগ। আরেকটা জায়গায় বলি, হাইপোথাইরয়েডিজম। আমি সবসময় বলি হাইপোথাইরয়েডিজমে নো ডাউট ক্যালক্রিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ এবং আমার প্রচুর ব্যবহৃত ওষুধ হাইপোথাইরয়েডিজমে। কিন্তু যেখানটা মাথায় রাখতে হবে যে হাইপোথাইরয়েডিজমের টিএসএইচ লেভেলগুলো অন্তত 20-25 পর্যন্ত উঠেছে, এইগুলো ঠিক আছে। যেখানে মোর দ্যান 100 হয়ে যায় সেই জায়গাগুলো কিন্তু রাতারাতি কোনো চেঞ্জ আসে না। এবং যেখানে আমাদের অ্যালোপ্যাথিক বন্ধুরা এলট্রক্সিন বা থায়োনম বা থাইরক্স তারা বছরের পর বছর এবং আলটিমেটলি বলে দেয় সারা জীবন খেতে হবে। আমরা ওষুধ দেব আর সেই রোগটা ভালো হয়ে যাবে না, এটা বাতুলতা মাত্র। এরম কখনোই আপনার রোগীদের বলবেন না। যেখানে দেখবেন যে ইউথাইরয়েড অর্থাৎ টিএসএস লেভেলটা 10, 11, 12, 15 পর্যন্ত উঠেছে, সেখানে আপনি রুগীকে আস্থা দিন যে এক্ষুনি আপনি এই জাতীয় ওষুধগুলো ধরবেন না, বাইরে থেকে আপনি T4 থাইরক্স নেবেন না। থাইরক্সিন নিলে ওর ওপর বডি ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং সেটাকে আর কন্ট্রোল করা যায় না। সেই জন্য আপনি সুষ্ঠুভাবে একটা, আমাদের যে ওষুধগুলি আছে, আমাদের প্রচুর ওষুধ আছে হাইপোথাইরয়েডিজমের, কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কখনোই পেশেন্টকে বলবো না এই ওষুধ দিলাম আর আপনি ভালো হয়ে গেছেন যান, আর আপনাকে কোনদিন ওষুধ খেতে হবে না। না, থাইরয়েড যদি একবার ডিস্টার্ব শুরু করে না, থাইরয়েড কিছুতেই সহজে ঠিক হয় না। ওই জন্য থাইরয়েডকে সব সময়, হাইপোথাইরয়েডিজম কেসকে সব সময় অবজার্ভ করতে হবে।
এবং টাইম টু টাইম ওষুধ রিপিট করতে হবে। এবং আমি প্র্যাকটিস ফিল্ডে প্রচুর দেখেছি হাইপারথাইরয়েডিজমে যেখানে নিউমার্কাজল পেশেন্ট খাচ্ছে, আর্সেনিক আয়োড, ক্যালক্রিয়া আয়োড, এই ওষুধগুলি, আর্সেনিক আয়োড তো ভীষণ ব্যবহৃত হয়, কারণ যেহেতু অ্যাংজাইটি পেশেন্টগুলো ভীষণ বেড়ে যায় হাইপারথাইরয়েডিজমে। আর হাইপোথাইরয়েডিজমে ক্যালক্রিয়া আয়োড খুব ব্যবহৃত হয়। কিন্তু আবার বলি যে আমি আজকেই ক্যালক্রিয়া দিলাম, কালকেই হাইপোথাইরয়েডিজম ভালো হয়ে গেল, এটা কোনোদিন বলবো না। এটা একটা লং টার্ম প্রসিডিওর, বছরের পর বছর পেশেন্টকে ফলো করতে হবে। এবং যারা এই জাতীয় ওষুধ খাচ্ছে তাদেরকে কখনোই হুট করে এই জাতীয় ওষুধগুলো উইথড্র করবেন না, তাহলে টিএসএস লেভেল অ্যাব্রাপ্ট হাই হয়ে যায়, পেশেন্ট আপনার চিকিৎসা করে না। ওই জন্য আমি সব সময় এই জাতীয় রোগীদের অ্যালোপ্যাথি যে ওষুধ চলছে থাইরক্স, থায়োনাম বা এলট্রক্সিন, আমি বলি ওটা কন্টিনিউ করুন, আমার ওষুধ খান এবং খুব স্লোলি ট্যাপারিং করার চেষ্টা করি। এবং বেশ কিছু বছর রোগীকে আমি বলি যে বেশ কিছু বছর খুব সুষ্ঠুভাবে চিকিৎসা করুন। রাতারাতি আমি কিছু করতে পারবো না, আমার সে ক্ষমতা নেই। আরেকটা আসুন, নোডুলার গয়টার। প্রথমেই বললাম যে কোনো গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, টনসিলাইটিস, নোডুলার গয়টার, নোডুলার গয়টারে সিমটমেটোলজি যদি মিলে যায়, ক্যালক্রিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ। সেই হট পেশেন্ট খিদে পেলে চাপতে পারছে না, ঘাম প্রচুর হচ্ছে আপার পার্ট অফ বডিতে এটসেট্রা, সিমটমসগুলোকে মিলিয়ে ক্যালক্রিয়া আয়োড দিন। নোডুলার গয়টারে কিন্তু ক্যালক্রিয়া আয়োডের সাকসেস রেট খুব ভালো। আরেকটা জায়গায় আসুন, ক্রনিক কনস্টিপেশন মহিলাদের, যেটা আমি আগের এপিসোডেও বলে এসেছি। যদি সিমটমসগুলো মেলানো যায়, আমি অনেক সময় ক্যালক্রিয়া আয়োড ব্যবহার করি। ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের, জেনারেটিসগুলো মিলিয়ে ক্যালক্রিয়া আয়োড দিই। যে কোনো সিস্টিক গ্রোথ ক্যালক্রিয়া আয়োড ব্যবহার করি সিমটোম্যাটোলজি ফলো করে। ক্যালক্রিয়া আয়োড ইজ এ ইউনিক ড্রাগ। শ্বাসকষ্টের কথা তো বললামই, শ্বাসকষ্টের জন্য এবার আসি হেমিরয়েডস, পাইলসের বেলায়, হ্যামারেজ, গরমে রিলিফ, হট পেশেন্ট, ঘাম প্রচুর হয় আপার পার্ট অফ দি বডিতে, খিদে পেলে চাপতে পারে না, ডিম খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে, ক্যালক্রিয়া আয়োড আমি ব্যবহার করি। আরেকটা জায়গা খুব জোর দেব, সেটা হচ্ছে যে স্কিন সিমটমস, এই ইনভেটারেট স্কিন সিমটমস, যে কোনো স্কিন ডিজিজ, এনি কাইন্ড অফ ডার্মাটাইটিস, আপনি তাকে অ্যাটোপিক বলুন, সিবোরিক বলুন, অ্যালার্জিক বলুন, ডার্মাটাইটিসে কিন্তু ক্যালক্রিয়া আয়োড খুব ভীষণ ব্যবহৃত হয়। পিওরলি সিমটমেটিক্যালি জেনারেটিস মিলিয়ে ক্যালক্রিয়া আয়োড ব্যবহার করা হয়। এবার আসুন ডিওডেনাইটিস, যে কোনো গ্যাস্ট্রিক এলমেন্টস, ডিওডেনাইটিস, খালি পেটে ব্যথা হয়, খেলে ব্যথা কমে যায়, ক্যালক্রিয়া আয়োড ইজ এ গুড ড্রাগ ফর ডিওডেনাইটিস। এবার আসুন যেটা বলি সেটা হচ্ছে জয়েন্ট পেন, পলিআর্থাইটিস, মোশনে অ্যাগ্রাভেশন, রেস্টে অ্যামলিয়েশন, গরমে রিলিফ, খালি পেটে থাকলে শরীর খুব দুর্বল লাগে, খিদে একদম সহ্য করতে পারে না, প্রচুর ঘাম হয়, আপার পার্ট অফ বডিতে ঘাম প্রচুর বেশি হয়, ক্যালক্রিয়া আয়োড ব্যবহার করা হয়। তাহলে এই যে জায়গাগুলি আমি আপনাদের বলছি, এই সমস্ত জায়গায় যেখানে সিমটমসগুলো মেলাতে পারা গেছে,
তার মধ্যে ক্যালকি আয়োড খুব ইম্পর্ট্যান্ট। আরেকটি জায়গা শেষে বলবো, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমার বইতে এটা নোটিফাইড করা নেই এখনো, হোর্সনেস, ক্রনিক হোর্সনেস, অ্যাপনিয়া, লস অফ ভয়েস। ক্যালকি আয়োড ইজ এ ইউনিক মেডিসিনস। এটা একদম পিওরলি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এই ক্রনিক হোর্সনেস অফ ভয়েসে ক্যালকি আয়োড একটা ইউনিক মেডিসিনস। যে কোনো ক্রনিক হোর্সনেস অফ ভয়েসে শর্ট অ্যাক্টিং মেডিসিন দিয়েছেন, টেম্পোরারি একটা অ্যামুলেশন হয়ে আবার ব্যাক করে গেছে, ওই জন্য বারবার বলছি ক্রনিক হোর্সনেস অফ ভয়েস, কমপ্লিট লস অফ ভয়েস, অ্যাপনিয়া, ক্যালকি আয়োড পিওরলি সিমটোমেটোলজি অর্থাৎ পিওরলি ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে, অর্থাৎ সেই হট পেশেন্ট, প্রচুর ঘাম হয় আপার পার্ট অফ বডিতে, খিদে পেলে চাপতে পারে না, ওপেন এয়ার অ্যামুলেশন, কথা বললে বৃদ্ধি। ক্যালকি আয়োডের হোর্সনেস কিন্তু কথা বললে আরও বসে যায়। এই জায়গাটা ফলো করা যদি যায় তাহলে এই ক্রনিক হোর্সনেস, ক্যালকি আয়োড ইজ এ ইউনিক মেডিসিনস। আমি কিছু কিছু জায়গায় যে পয়েন্ট করছি আপনাদের, ইনভেটেরেট কাফ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন নেগেটিভ করার জন্যে, ক্রনিক ডিউডেনাইটিস, ক্রনিক হোর্সনেস, ইনভেটেরেট স্কিন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, নোডুলার গয়টার, ক্রনিক টনসিলাইটিস, পিওর সিমটমস মিলিয়ে ক্যালকি আয়োড দিয়ে দেখুন। ক্যালকি আয়োড প্রেসক্রিপশন করার আগে 10 বার ভাববেন। আমার বইতে যে ক্যারেক্টারিস্টিকগুলো দেওয়া আছে সেগুলো ফলো করুন, আমি চ্যানেলে যেগুলো বললাম ফলো করে দেওয়ার আগে 10 বার ভাবুন, দিয়ে আর ভাববেন না। ও একাই আপনার কেসটাকে দাঁড় করিয়ে দেবেই দেবে, এটা আপনাদের কাছে আমার অঙ্গীকার। কারণ ক্যালকি আয়োডের প্রতি আমার এত বেশি আস্থা, যার জন্য আমি এত বোল্ডলি আপনাদেরকে ক্যালকি আয়োডের এই সিমটোম্যাটোলজিগুলো বললাম। ধন্যবাদ।